আজকে আলোচনা করব আমাদের মধ্যবিত্ত এবং গরিবেরা কেন ক্রমশ গরিব হচ্ছে এবং তারা ধনী হতে পারছে না। কেন মানুষ এখনও পর্যন্ত অধিকাংশ মানুষ অনলি 1 to 2% মানুষ রিচ, বাকি হয়তো 10 to 20% মানুষ ফাইন্যান্সিয়ালি ফ্রিডম, আর বাকিগুলো নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্রের কোঠায় পৌঁছে যাচ্ছে। কেন? এটা অল ওভার ওয়ার্ল্ডের চিত্র, শুধুমাত্র বাঙালিদের নয়, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। আমি বিভিন্ন রকমের রিসার্চ করে, বিভিন্ন বই পড়ে, বিভিন্ন মানুষের সঙ্গে মিশে যে জ্ঞানটি আমি উপলব্ধি করেছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই আমি বলি, মানুষ এবং পশু এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েশনটা কোথা থেকে এসছে? ডিফারেন্সিয়েশন তো মস্তিষ্ক, ভাববার ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা থেকে। আদিম যুগ থেকে আজও পর্যন্ত প্রত্যেকটা পশু যেমন ছিল তেমনই আছে। যারা চায় পায়ে হাঁটতো তারা চায় পায়ে হাঁটছে। মানুষ কিন্তু ক্রমশ নিজের বুদ্ধিবৃত্তির দ্বারা অনেকটা ডেভেলপ করেছে, এমনকি এতটা ডেভেলপ করে যে পৃথিবীর মাটি ছেড়ে আকাশে পাড়ি দিচ্ছে। এখন কত চিন্তা শক্তি। ডিফারেন্সিয়েশনটা কে করছে? ডিফারেন্সিয়েশনটা করছে একমাত্র চিন্তা শক্তির দ্বারা। অন্য পশুদের থেকে মানুষ এই কারণেই আলাদা। তারপরেও এত উন্নত মস্তিষ্কের হয়েও মানুষ কেন পিছিয়ে পড়ছে? কেন তারা ধনী হতে পারছে না বা ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হতে পারছে না? টাকা কি কম যে একটা শ্রেণীর হাতে সমস্ত টাকা চলে যাবে, বাকিটা থাকবে না? অফুরন্ত সম্পদ এই পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সম্পদ আছে, প্রত্যেকটা মানুষ কোটি কোটি টাকার মালিক হতে পারে, শুধু ধরার ক্যাপাসিটিটা চাই। দেখুন, একটা পশুকে সার্কাসে দেখেছেন, বাঘ, ভাল্লুক ইত্যাদিকে তার রিং মাস্টাররা ট্রেন্ড করে কাজে লাগাতে পারে। অর্থাৎ শেখার আকাঙ্ক্ষা প্রত্যেকটা জীবের মধ্যে আছে। কিন্তু মানুষ এমন একটা সময়ে এসে একটা কমফোর্ট জোনের মধ্যে ফেসে যায় যখন সে আর কোনোভাবেই এগিয়ে যেতে পারে না। অ্যাকচুয়ালি সার্ভিস করার একটা মানসিকতা, কারো আন্ডারে কাজ করবো, একটা কিছু বেতন পাবো, দ্যাটস এনাফ, সংসার চললেই হলো, আর রিটায়ারমেন্টে কিছু একটা টাকা পেলে অসুস্থতা। কিন্তু দেখা গেল বিপদের সময় কিন্তু যে পরিমাণে রোজগার এবং সঞ্চয় করছি আমরা, সেটা আর কোনো কাজে লাগছে না, সব শেষ হয়ে যাচ্ছে, পরিবারটাকে আমরা ভাসিয়ে দিচ্ছি। আজ আলোচনা করবো যে কেন আমরা ধনী হতে পারছি না, এবং এই যে কেনটা, এই কেনর বেড়াজাল থেকে যদি বেরিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হবেন, অবশ্যই জীবনে একটা প্রতিষ্ঠিত হতে পারবেন। দেখুন, প্রথম চাঁদে কে গেছিল? প্রথম নীল আর্মস্ট্রং। তো যেবার চাঁদে জানুনি, যেবার ওর গেলেন, রাত্রিবেলা ওনার বইয়ের সঙ্গে বসে কফি খাচ্ছেন, কফি খেতে খেতে ভালো হয়, কালকে চাঁদে যাবো, সঙ্গে সঙ্গে একটা প্যান্ট কোট পরে বেরিয়ে গেলেন, চাঁদে চলে গেলেন, ঘুরে চলে আসুন। এটাই হয়েছিল না? থিঙ্কিং। প্রথমে যদি আপনি আপনার মনকে, আপনার চিন্তাকে একটা লক্ষ্যে পৌঁছাতে না পারেন, আপনার বডিকে সেখানে নিয়ে যেতে পারবেন না, আপনার শরীরকে সেখানে নিয়ে যেতে পারবেন না। প্রথমে যেটা করতে হবে সেটা চিন্তা। আমরা যেটা চিন্তা করতে পারি সেটা আবিষ্কার করতে পারি, যেটা চিন্তা করতে পারি না সেটা ধারে কাছেও আমরা যেতে পারি না। দীর্ঘদিনের প্রচেষ্টায় বাল্ব আবিষ্কার হয়েছে, দীর্ঘদিনের প্রচেষ্টায় রাইট ভ্রাতৃদ্বয় এরোপ্লেন আবিষ্কার করেছে। মানুষ যখন একজন কিছু করে, টেলিফোনের আবিষ্কার, যা কিছু, যখন একজন কিছু করে, অন্যজন কিন্তু হ্যাঁ কী করছে, পাগলামি, এই পাগলামিটাই তাকে সফল করে। প্রথম যে কারণে আমরা পিছিয়ে পড়ছি সেটা হচ্ছে অত্যন্ত ব্যস্ততা। আজ এই মুহূর্তে যে কাজ করছেন, কোম্পানির চাকরি, নিজের বিজনেস, সরকারি চাকরি, সকাল থেকে সন্ধে পর্যন্ত এমনভাবে তারা কাজের মধ্যে জড়িয়ে পড়ছে, এবং কাজের পরের যে অবসর সময়টা, সেই অবসর সময়েও তারা কিন্তু ব্যস্ত হয়ে পড়ছে বিভিন্ন কিছুতে। ফলে কি, থিঙ্কিং করার, চিন্তা করার সময় নাই। আমাদের মধ্যে চিন্তা ঢুকবে তবে না একটা ক্রিয়েটিভিটি আসবে। চিন্তা করতেই হবে, চিন্তা না করলে কিন্তু কিছু হবে না। অন্তত সপ্তাহে একদিন নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে সময় দিন, একা কোনো নির্জন স্থানে গিয়ে ভাবুন যে আপনার মধ্যে কী এমন গুণ আছে যাকে আপনি অত্যন্ত ভালোবাসার দ্বারা একটা উজ্জ্বলভাবে প্রকাশ করতে পারবেন। একটা কোনো কাজ করছি, আমি প্রথম পয়েন্টে বললাম, যারা কমফোর্ট জোনের মধ্যে ফেসে গেছে, এটা কোনো কাজ করছি, মাসে 20-30 হাজার টাকা, 5,000, 10,000 যে যা ইনকাম করছি, আর কিছু বাড়ানোর চেষ্টা করছি না, যে পাশাপাশি অন্য আর একটা কিছু করা যায় কিনা। এবার যেটা করবো সেখানে আমরা রিস্ক নিতে হবে, আমার একটা টাকা ইনভেস্ট করতে হবে, তো কিছু আপনাকে ইনভেস্ট করতে হবে, হয় সময় ইনভেস্ট করতে হবে, নাহলে অর্থ ইনভেস্ট করতে হবে, তবে আপনি এক্সট্রা কিছু রোজগার করতে পারবেন। এবার যারা ধনী আপনি তাকে দেখুন,
পৃথিবীর বিখ্যাত ধনী মানুষদের দিকে তাকিয়ে দেখুন, তারা কিন্তু জীবনে বড় বড় রিস্ক নিয়েছেন, বড় বড় রিস্ক নিয়েছেন। সে মুকেশ আম্বানি বলুন, রতন টাটা বলুন, বা বিল গেটস বলুন, ওয়ারেন বাফেট বলুন, যদি রিস্ক না নিতে পারতো তাহলে কিন্তু জীবনে যে যত বড় রিস্ক নিতে পারবে সে জীবনে তত বেশি সফল হবে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। কিন্তু আমরা মিডিল ক্লাসরা, যারা দরিদ্র এবং মধ্যবিত্তের মধ্যে পড়ি, তারা এতটাই মানে ঘোড়ার মতো অবস্থা হয় যে এরকম দুই দিকে চোখটাকে ঢেকে দেওয়া থাকে যে এদিকে ওদিকে যেমন তাকাতে না পারি, সোজা সামনের দিকে এগিয়ে যাব, মস্তিষ্ককে অন্য জায়গায় ইনভেস্ট করব না, অর্থও অন্য জায়গায় ইনভেস্ট করব না, কারণ তাতে আমাদের ফেলিওর আসলে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, হতে পারে, ফেলিওর হতে পারে, সাকসেস হবে তার কোনো মানে নেই, কিন্তু আপনি যদি খেলার ময়দানে না নামেন, তার আগেই হেরে যান, তাহলে কী করে হবে? আমি যদি কম্পিটিশনে নামি, তাহলে হয় হারবো আর না হলে জিতবো, কিন্তু কম্পিটিশনে যদি না নামি তাহলে তো আমি হেরেই আছি। নেক্সট হচ্ছে ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। কিন্তু কী হয়, এমন একটা রিস্ক নিয়ে ফেললাম, বাড়ি টাড়ি সব বন্ধক দিয়ে এমন একটা কারখানা করে বসলাম, চালাতে পারলাম না, দেউলিয়া হয়ে গেল। রিস্ক নিন, সেই রিস্কটা নিতে হবে ক্যালকুলেটেড রিস্ক ক্যালকুলেটেড ধনীরা নিতে পারে, আমরা পারি না। কারণ ওই যে ওয়ারেন বাফেটের কথা বললাম না, যে উনি যেমন বলেছেন যে একটা ঝুড়িতে সমস্ত ডিম রাখবেন না। কারণটা কি? আমি যদি একটা বিজনেসে সব ইনভেস্ট করে দেয়, বিজনেসটা ফেলিওর হয়ে যায়, সব চলে গেল। সো আমাকে কী করতে হবে? একটা অল্প পুঁজি দিয়ে একটা বিজনেস শুরু করব, সার্ভিস করছি, সার্ভিস ছাড়বো না, তার সঙ্গে সঙ্গে প্যারালালি একটা বিজনেস চালাবো। এই বিজনেসটা যখন সফল, যখন এটা রানিং হলো, তখন আমি সেকেন্ড আর একটা অপশানে হাত দেবো, সেখানে ইনভেস্ট করব। সেখান থেকে আমি যখন প্রফিট শুরু করব, থার্ডে হাত দেবো। আস্তে আস্তে আপনার বিজনেস চেনটা এতটাই বাড়বে, আপনার সার্ভিস করার প্রয়োজন হবে না। তখন আপনি নিজে সার্ভিস দেবেন, আপনি মালিক হবেন, তখন আর কর্মচারী থাকবেন না। সো ক্যালকুলেটেড রিস্ক নিতে জানতে হবে যে কীভাবে আমি ক্যালকুলেটেড রিস্ক নেবো। সব কিছু দেউলিয়া করে দিয়ে নয়, আপনার টোটাল টাকা যা আছে বা সম্পত্তি যা আছে তার অনলি 30% বিনিয়োগ করুন, 70% আপনার কন্ট্রোলে থাকবে। আপনি যদি 70% ইনভেস্ট করে দেন, সেখানে ফেলিওর হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ আপনি নতুনভাবে জীবন শুরু করছেন, আপনি জানেন না কিছু। নেক্সট পয়েন্ট হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স, আত্মবিশ্বাসের অভাব। আমি অনেককে দেখেছি প্রচণ্ড জ্ঞানী, প্রচণ্ড, তার মধ্যে এতটা কোয়ালিটি আছে বিজনেস করার বলুন বা ভালো পোস্টে চাকরি করার, এই যে কনফিডেন্সের অভাবটা বললাম, একটা এ গ্রেডের ছেলে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছে, একটা টপ র্যাঙ্কের ছেলে নাম্বারের বেসিসে পোস্ট অফিসে চাকরি করছে। সে যদি রিস্ক নিতে পারত, তার যদি আত্মবিশ্বাস থাকতো যে না, আমার জন্য আরও উন্নত মানের কাজ আছে, আমি সেই জায়গায় গিয়ে পৌঁছাবো, তার জন্য আমি প্রস্তুত, সে পারবে, সে জানে। কিন্তু এতটা আত্মবিশ্বাসের অভাব যদি না পাই, আমি যে এখনই আরও রিসার্চ করে প্রফেসরি করব, বা আমি একজন রিসার্চার হব, উচ্চ পদে IAS IPS হব, WBCS পরীক্ষা দেবো, যদি র্যাঙ্ক করতে না পারি, এটা পেলাম, এটা দিয়ে সন্তুষ্ট হয়ে যায়। আমি প্রাইমারি পেয়েছি, পোস্ট অফিস পেয়েছি, যা পেয়েছি, 10,000 টাকার চাকরি পেয়েছি, ক্লার্কে চাকরি করছি, ঠিক আছে, এটা আমার কি? কনফিডেন্সের অভাব। নিজে জেনেও কিন্তু সেটাকে প্রয়োগ করতে পারছে না, এটা আমাদের মধ্যে আছে। আর এই কারণে আমরা ধনী হতে পারি না, এই কারণে আমরা স্বাবলম্বী হতে পারি না। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনার ভেতরের যে গুণ, যে জ্ঞান আছে, সেই পরিধিটাকে সেই জায়গায় সীমাবদ্ধ না রেখে একটুখানি স্প্রেড করুন, একটু চেষ্টা করুন, তারপরে যা হয় কিছু করবেন। হ্যাঁ, আপনি কাজ করুন, আমি বলছি না যে আপনার ফার্স্ট লাইফে যে কাজ পেলেন, যে অপরচুনিটি আপনি পেলেন, সেটাকে ছেড়ে দিয়ে আপনি যাতা করুন, না না, কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া ভালো। কিন্তু এখানেই সন্তুষ্ট থেকে যাওয়া, এখানেই বসে যাওয়া, একটা রিংয়ের মধ্যে জড়িয়ে পড়া না করে আরও উন্নত মানের কিছু করার চেষ্টা করুন। লাস্ট পয়েন্ট, লোকে কী বলবে। আমাদের বাঙালি পরিবারের ছেলেদের সবচেয়ে বড় ভুল এটা। আমি দেখেছি বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন জায়গায় ঘুরে, একটা শিক্ষিত ছেলে সে একটা কাপড়ের দোকানে কাজ করছে, একটা শিক্ষিত ছেলে শপিং মলে কাজ করছে। কেন? কাজটাকে শিখতে হবে। তার উদ্দেশ্য কিন্তু অর্থ ইনকাম করা নয়, সে কাজ করছে, কাজটাকে জানবো, জেনে আমি স্বনির্ভর হব। আপনি জানেন আমেরিকার প্রেসিডেন্টের মেয়ে এক সময় একটা রেস্টুরেন্টে কাজ করতো, শুনেছেন? আপনি দেখুন, গুগল সার্চ করুন,
কেন? তার বাবার পয়সার অভাব ছিল? কোটি কোটি টাকার মালিক তার বাবা, তারপরে করেছে। কেন করেছেন? কারণ আমাকে জানতে হলে স্বাধীনভাবে আমাকে হাঁটতে হবে, নিজে হাঁটতে হবে। হ্যাঁ, হাঁটতে গেলে যে হোঁচট খাবে না তা নয়। তখন একটা বাচ্চা ছেলে যখন হামাগুড়ি দেয়, 4 পায়ে হাঁটে, তখন কিন্তু তার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তারপর যখন উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে, তখন প্রচণ্ড রিস্ক থাকে। প্রথম যখন হাঁটতে শুরু করে পড়ে যায়, মাথা ফেটে যায়, হাতে পায়ে চোট পায়, তাই বলে কি হাঁটা ছেড়ে দেয় না? আস্তে 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 সে সেলফ ডিপেন্ডেন্ট হয়, দৌড়াতে শিখে। তো আমাদের এই যে লোকে কি বলবে, এই কাজটা শুরু করবো, অমুকের আন্ডারে করবো, এই করবো, যদি ফেলিওর হই সমালোচনা হবে, পরিবারের সমালোচনা করবো, বাবা আমাকে কী বলবে, পরিবার কী বলবে, পাড়া প্রতিবেশী কী বলবে, বন্ধুবান্ধব কী বলবে। না বাবা থাক, কম্পিটিশান দেবো না, এই ভালো আছি। যদি এখনই আমি ওই কম্পিটিশান দিই, সবার সঙ্গে যাবো, নিবে তো 10 জন আর দিবে 10,000 ছেলে পরীক্ষা, না তাই ভালো। আরে বাবা, এই লোককে তোমাকে খেতে দেবে না, তোমাকে খেতে দেবে না লোকে। যদি মনে করো যে কেউ এসে তোমাকে আহার তুলে দেবে, ভুল। দেখেন, এটাই আমাদের কিন্তু সবচেয়ে বড় ভুল। আপনি এবার নিজেকে জিজ্ঞেস করুন যে আপনার স্টুডেন্ট লাইফ পার করে এসে আপনি যখন কর্মজগতে প্রথম ঢুকেছিলেন, তখন কিন্তু লজ্জা সবচেয়ে বেশি কাজ করেছিল। এটা আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে করো, প্রত্যেকের মধ্যে এটা করে। সো লোকে কি বলবে এটা নিয়ে আর ভাববেন না, কারণ লোক আপনাকে খেতে দেবে না। আপনার সুখ দুঃখ আনন্দ বেদনা প্রত্যেকটা কিছু আপনার, আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি, আজও বলছি, যে কাউকে পাত্তা দেবেন না, শুধু নিজের অন্তর আত্মার কথা শুনুন এবং সেইভাবে এগিয়ে যান। আজকের এই আলোচনা যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।